চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই 11 দলের জোটের যে মূল শক্তি এবং মূল ম্যাজিক, মূল যে বিস্ময়, মূল যে চমক, সেটা নষ্ট হবে। যারা জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন, নির্বাচন, রাজনীতি করবার কথা আগে ভাবতেই পারতেন না, যেমন ধরুন মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস সহ হেফাজতে ইসলামী ঘরানা, হেফাজতে ইসলাম যারা কিনা জামায়াতে ইসলামীর রাজনীতির ঘোর বিরোধী, সেই ঘরানার দুটো তিনটি খুব শক্তিশালী দল কিন্তু এসে যোগ দিয়েছে, প্রভাবশালী দল এসে যোগ দিয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে এই জোটে। রাজনৈতিক ঐক্য, সবচেয়ে বড় কথা একটা নির্বাচনী ঐক্য গড়ে তুলতে পারবে। অন্যদিকে এই আলোচনাটাও ছিল যে সত্যি যদি জামায়াতে ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য হয়, তাহলে তারা সারা বাংলাদেশে তাদের সাংগঠনিক উপস্থিতি, ভোটার, নেতা, কর্মী, সমর্থকের উপস্থিতি এবং একটা শক্তিশালী অবস্থার কারণে ভোটের হিসাবে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা বিএনপি জোট কিংবা তাদের প্রতিপক্ষ যে কোনো জোটের দিকে ছুঁড়ে দিতে পারবে, সেটা নিশ্চয়ই তাদের প্রতিপক্ষকে চিন্তিত করবে। চিন্তিত যে করেছিল তার প্রমাণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করে আসার পরপরই কিন্তু বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ গিয়ে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা যে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার ক্ষেত্রে সত্যিকার অর্থেই অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং সে কারণে যে কোনো দূরত্ব ঘুচিয়ে ফেলতে চেষ্টা করছেন, তার প্রমাণ গত বছর জুন জুলাই থেকেই পাওয়া যাওয়া শুরু করে, যখন একে অপরের মহাসমাবেশে ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ নির্বাচনের কথা বলতে শুরু করেন এবং জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ চূড়ান্তকরণ কিংবা গণভোট, এমন নানা দাবিতে তারা রাজপথেও ঐক্যবদ্ধ আন্দোলনে নেমে আসেন। তখন বুঝতে বাকি থাকে না যে শেষ পর্যন্ত এই নির্বাচনী জোটটি হতে যাচ্ছে। ডিসেম্বরের একদম শেষ দিকে এসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে তাদের 8 দল, যে 8 দলের সঙ্গে মিলে তারা রাজনৈতিক আন্দোলনে ছিলেন রাজপথে, তাদের সঙ্গে তো নির্বাচনী সমঝোতা হচ্ছেই বটে। শেষ চমক হিসেবে আসে জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল এনসিপি, তারাও সেই জোটে যোগ দিচ্ছে। জোটে যোগ দিতে আসে কর্নেল অলি আহমেদের দল এলডিপি এবং সর্বশেষে 10 দল মিলে, মানে জামায়াতে ইসলামীর সঙ্গে আরো 10 দলের নির্বাচনী সমঝোতা হচ্ছে। এই ঘোষণার পর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এ খবর বেরিয়ে আসে যে এনসিপির সঙ্গে বাইরে যে জোট করেছিল এবি পার্টি, তারাও এই জোটে আসছে। তার মানে 11 দলের একটা জোট হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর সঙ্গে, এই জোটটি, এই নির্বাচনী জোটটি। কিন্তু কে যে কত আসন পাবে সে বিষয়ে কিন্তু তখন কোনো কিছু চূড়ান্ত করে জামায়াতে ইসলামীর তরফেও জানানো হয় না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অবশ্য বলেন যে তাদের জোটটি অত্যন্ত জোরালো, শক্ত একটা জোট হয়েছে এবং এই আসন সমঝোতার বিষয়টিও তারা খুব দ্রুতই জানিয়ে দেবেন। এটা একটা মজবুত নির্বাচনী সমঝোতা, এটা জোটের চেয়েও মজবুত। আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে, বাকিটা নমিনেশন জমার পরপরই সুন্দরভাবে সমাধান করা হবে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বরাবরের দাবি ছিল যে কোনো একটা দলকে বিশেষভাবে এত আসন দেওয়া যাবে না এই জোটে, যাতে ইসলামী আন্দোলন বাংলাদেশও যে সারা বাংলাদেশে তাদের উপস্থিতি আছে, সংগঠন আছে, প্রস্তুত প্রার্থী আছে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত কয়েক বছর ধরে স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিচ্ছিল। প্রতিবারই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাদের বিভিন্ন এলাকায় প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছিলেন, কাজেই তাদের প্রস্তুত প্রার্থী আছে। এই অবস্থায় তাদের কথা ছিল জামায়াতে ইসলামী সবচেয়ে বড় দল হিসেবে নিজেকে মনে করে এই জোটে সবচেয়ে বেশি আসন নিয়ে নেবে, আর তারা তাদের এত প্রস্তুতি সহ যদি যথেষ্ট আসন না পায়, মানে একটা ন্যায় ভিত্তিক ভাগাভাগি যদি না হয়, এমন জোটে তারা থাকতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে জামায়াতে ইসলামীর এই জোটের কাছ থেকে 150টি আসন চেয়েছিল, তারপর তারা 120টি আসনে নেমে আসে। কিন্তু এখন যখন জোটের ঘোষণা আনুষ্ঠানিকভাবেও দিয়ে দেওয়া হয়েছে, তখন জামায়াতে ইসলামী আন্দোলনকে 40টি,
এনসিপি কে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস মানে মামুনুল হকের দলকে 11টি, খেলাফত মজলিসকে 3টি, এবি পার্টিকে 3টি, কর্নেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কে 2টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে 2টি আসনে ছাড় দিচ্ছে, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগোপাকে কয়টি আসন দিচ্ছে তা এখনো ঠিক হয়নি। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী সমর্থকেরা ভীষণভাবে অসন্তুষ্ট এবং এই অসন্তোষ একেবারে শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে গেছে যে এই যে মাত্র 40টি আসন তাদেরকে দেওয়া হচ্ছে, 40টি আসনের সমঝোতার বা 40টি আসন ছাড় দেওয়ার প্রস্তাব এখনো তাদের কাছে বিএনপির তরফে আছে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে তারা তো একটা সমতার ভিত্তিতে নির্বাচনী জোট হবে, সে কারণেই তারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে আসতে রাজি হয়েছিল। এখন জামায়াতে ইসলামী শতাধিক আসন তাদেরকে দেবে এমন একটা প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে যোগ দিতে চূড়ান্তভাবে রাজি হয়েছে, তখন কি করে তাদেরকে 40টা আসন দেওয়ার প্রস্তাব দিচ্ছে? কারণ ইসলামী আন্দোলনের প্রার্থীরা কিন্তু 272টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। মানে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির সারা বাংলাদেশে প্রস্তুতি আছে, প্রার্থীদের শক্ত প্রার্থী আছে যারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন বলে দলটির কাছে খবর আছে। এটি একটি সুশৃঙ্খল সুসংগঠিত দল জামায়াতে ইসলামীর মতোই, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে তাদের তথ্য মতে অন্তত 143টি আসনকে তারা তাদের জন্য এ ক্যাটাগরির দল বলে মনে করে। মানে ওই 143টি আসনে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো প্রার্থী দিতে পারে, যে কারণে তারা 150টা আসন চেয়েছিল জামায়াতে ইসলামীর কাছে। এখন জামায়াতে ইসলামীর মুশকিল হচ্ছে তাদের প্রার্থীরা 276টি আসনে মনোনয়ন দিয়েছে, পত্র জমা দিয়েছে। ইসলামী আন্দোলন জমা দিয়েছে 272টিতে, বাংলাদেশ খেলাফত মজলিস জমা দিয়েছে 90টিতে, খেলাফত মজলিস 67টিতে, 67টিতে, এনসিপি 47টিতে, এলডিপি 24টির মতো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এখন এই 11 দলের যে জোট, তার মানে সমস্যা দাঁড়িয়েছে এই যে 300 আসনের বিপরীতে 7 শতাধিক প্রার্থী আছে এখন এই জোটে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা হচ্ছে যে তারা তাদের যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন তাদেরকে মনক্ষুণ্ণ করে বা নেতা কর্মী সমর্থকদেরকে মনক্ষুণ্ণ করে এই জোটে জামায়াতে ইসলামীকে একটা নেতৃত্বের আসনে বসানোর জন্যে কেন তারা এই জোটের ভেতরে থাকবেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী সমর্থকদের মধ্যে যে ক্ষোভ, সেটা কিন্তু তারা গোপন রাখছেন না, সে আলাপটা প্রকাশ্যে চলে আসছে। গত মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফে সংবাদ সম্মেলন করে আসন ভাগাভাগি নিয়ে এই সমস্যার কথা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করবার কথা ছিল, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পর সেই প্রেস ব্রিফিং স্থগিত করা হয়। এখন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো পক্ষ বলছেন বটে যে তাদের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা বেশ এগিয়েছে, কিন্তু আমার দেশ পত্রিকা বলছে যে ইসলামী আন্দোলনের এ ধরনের ভূমিকায় জামায়াত সহ অন্যান্য দলেও এখন অসন্তোষ দেখা দিয়েছে। জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। দলটির শীর্ষ পর্যায়ের নেতা আমার দেশকে বলেছেন, জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতা, যে ইসলামী আন্দোলন ও আমাদের দল তো দুটো পক্ষ, বৃহত্তর স্বার্থে আসন ছাড়তে হবে, তবে নিজ দলকে মাইনাস করে নয়। তাদের নানা নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও আমরা কোনো কথা বলিনি, আসন সমঝোতার বিষয়টা এক পর্যায়ে গেছে। এখন সমস্যা হচ্ছে দুই দলেরই নেতৃবৃন্দ থেকে সমর্থকরা এই কথাটাই বলছেন যে নিজ দলকে মাইনাস করে নিজ দলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বসিয়ে দিয়ে এই যে ছাড় দেওয়া, সেটা আসলে কতটা জামায়াতে ইসলামীর জোটের জন্য বা জামায়াতে ইসলামীর ইসলামী আন্দোলনের জন্য দেওয়া ঠিক হবে। কারণ এরই মধ্যে তো ধরেন মানে শিরোনাম হওয়ার কারণে জামায়াতে ইসলামীর কথাই যদি ধরি, হাসনাত আব্দুল্লাহর আসনে জামায়াতে ইসলামীর যে প্রার্থী শক্ত
প্রতিদ্বন্দ্বী ছিলেন, জোর প্রচারণা চালাচ্ছেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যেহেতু জামায়াতে ইসলামী সেখানে এনসিপির এই তরুণ নেতাকে মনোনয়ন দিয়েছেন, এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন, কেঁদেছেন, কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ওসমান হাদির আসন ঢাকা ৮, সেখানে জামায়াতে ইসলামীর জোট এখন ঠিক করেছে তারা এনসিপি কে সমর্থন দেবে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে, সেখানেও কিন্তু জামায়াতে ইসলামীর প্রার্থী সরে গেছেন। তো এই দলগুলো আসলে কতটা ছাড় দিতে পারবে? কারণ জামায়াতে ইসলামীও তো 276 আসনে মনোনয়ন জমা দিয়ে রেখেছে। ইসলামী আন্দোলনেরও সেই একই কথা, কারণ তাদের প্রার্থীরা তো দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন, জনসংযোগ চালাচ্ছেন, এবং তাদের যে দলের প্রস্তুতির যে খতিয়ান, মানে তাদের হিসাব বলছে 143টা আসনে তাদের প্রার্থীরা ভালো করতে পারেন। এখন ইসলামী আন্দোলনের একজন নেতা জামায়াতে ইসলামীকে বলছেন যে জামায়াত ক্ষমতায় চলে যাচ্ছে এমন চিন্তায় হয়তো তারা আমাদের মূল্যায়ন করছে না। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তৃণমূল পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মূল কথা, যে জামায়াত এই জোটের নেতা হতে চাইছে। তো ইসলামী আন্দোলনের শীর্ষ এক নেতা আমার দেশকে বলেছেন যে জামায়াত ক্ষমতায় চলে যাচ্ছে এমন চিন্তায় তারা আমাদের মূল্যায়ন করছে না, বিশেষ করে এনসিপি সমঝোতায় আসার পর এই মনোভাব বেড়েছে, এতে আমাদের মধ্যেও সন্দেহ সংশয় বেড়েছে। আমাদের 31 থেকে 35টি আসন দিতে চাইছে এখন, এতে সমঝোতা হবে না, অথচ বিএনপি থেকে এখনো 40টি আসনের প্রস্তাব আছে। এ অবস্থায় আমাদের দল সমঝোতার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এই যে বললাম মঙ্গলবার এই সংবাদ সম্মেলন করে ফেলার কথা ছিল, কিন্তু এখনো আমরা আশা করছি যে জামায়াতের শীর্ষ পর্যায় থেকে আবারও নিশ্চয়ই আমাদের আমিরের সঙ্গে বসা হবে, মানে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বসা হবে, এবং আসন বন্টনটা ইনসাফের ভিত্তিতে করতে হবে। এই সমঝোতা না হলে আমাদের চেয়ে জামায়াতের বেশি ক্ষতি হবে বলেও তিনি উল্লেখ করেন। জামায়াতে ইসলামীর জন্য মানে এই জোটটার শক্তির মূল জায়গাটাই ছিল একদিকে এই আবেদনটা যে ইসলামী সকল দলের ভোট, মানে শক্তিশালী দলগুলোর ভোট এক বাক্সে আনতে, যারা জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন, নির্বাচন, রাজনীতি করবার কথা আগে ভাবতেই পারতেন না, যেমন ধরুন মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস সহ হেফাজতে ইসলামী ঘরানা, হেফাজতে ইসলাম, যারা কিনা জামায়াতে ইসলামীর রাজনীতির ঘোর বিরোধী, সেই ঘরানার দুটো তিনটি খুব শক্তিশালী দল কিন্তু এসে যোগ দিয়েছে, প্রভাবশালী দল এসে যোগ দিয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে এই জোটে। আর গঠিত হয় নাই, সে কারণেই তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবছেন, যাতে বাংলাদেশে একটা ইসলামপন্থী সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে। তো সেই সকল প্রতিশ্রুতি নিয়ে যে জোটটা গঠিত হয়েছে, সেখানে যদি সত্যি শেষ পর্যন্ত চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই 11 দলের জোটের যে মূল শক্তি এবং মূল ম্যাজিক, মূল যে বিস্ময়, মূল যে চমক,